আমাদের আজকে কততম দিনের আলোচনা শুরু হবে? 15 14টা ইউটিউবে যায় নাই, রাইট? আচ্ছা, আমরা আজকে আমাদের 15তম দিনের আলোচনা শুরু করছি। এলএসসিটি পিএসপি ব্যাচ 2। আমরা ফাংশন নিয়ে গতদিন আলোচনা করেছিলাম, রাইট? ফাংশনের কিছু থিওরিটিক্যাল আলোচনা হয়েছিল, আজকে আমরা প্র্যাকটিক্যাল আলোচনায় আসবো। তো আমরা যখন বেসিক্যালি প্র্যাকটিক্যাল আলোচনাটা শুরু করতে যাচ্ছি, আপনাদের নামে একটা প্রজেক্ট বানানো ছিল, টিটিএল এসএটি পিএসপি ব্যাচ 2 পিএসপি বেসিক আর কি। সো আমি ডে 15 এর আলোচনায় আসি। যে কত 15 এর আলোচনায় আসি। 15 এর ভেতরে আমি ফাংশন নিয়ে কিছু আলোচনা করি, বা একটা পিএসপি ফাইল নিয়ে নাম দিচ্ছি ফাংশন। ওকে, ফাংশন আমি লাস্ট ডেতে যখন বলছিলাম কয়টা পার্ট বলেছিলাম? পার্ট কয়টা? দুইটা। কি কি? কলিং এন্ড ডেফিনেশন। তো কল করতে হবে এবং তার ডেফিনেশন দিতে হবে। আমি কল করেছি বাট ফাংশনের ডেফিনেশন নেই। আমি কল করেছি বাট ফাংশনের ডেফিনেশন নেই, কোন আউটপুট আসবে? আমি কল করেছি, ডেফিনেশন আমি দেই নাই বাট আছে, তাহলে ওই ফাংশনকে আমরা কি ধরনের ফাংশন বলবো? বিল্ট ইন ফাংশন, রাইট? আমি ডেফিনেশন, আমি কল করেছি, নিজে কোনো ডেফিনেশন দেই নাই বাট আউটপুট আসছে, রাইট? তার মানে ডেফিনেশনটা কোথায় আছে? সার্ভারে, রাইট? সেটা হচ্ছে আমার বিল্ট ইন ফাংশন। ওকে, তো আমরা চেক করি এলআইসিটি চ্যাম্পার এসটিরক্স আমরা রান করে নিই। আমি ছোট ছোট করে করব, আপনারা একটু ছোট ছোট করে করার চেষ্টা করবেন।
LICT PSP ব্যাচ 2 তে আমরা আছি ডে 15 এ। ফাংশন নামে যে ফাইলটা রান করেছি সেটা ব্ল্যাঙ্ক। ওকে, একটু দেখি, আমি একটা ফাংশনকে কল করছি, একটু খেয়াল করেন, আমি একটা ফাংশনকে কল করছি অ্যাড। এটা কি কলিং বলা হচ্ছে, রাইট? সেভ করার পর আমি যদি এই ফাইলটাকে রান করি, কি বলছে? fatal error, call to undefined function add। যে ফাংশনটাকে কল করা হয়েছে তার কোনো ডেফিনেশন নেই। যে ফাংশনটাকে কল করা হয়েছে তার কোনো ডেফিনেশন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এবার এটাকে অফ করে রেখে আমি আরেকটা ফাংশন কল করি, লাইক ইসেট। একটু খেয়াল করেন, এরর চলে আসছে, তাই না? সিনট্যাক্স এরর। কি বলছে? আনএক্সপেক্টেড ব্র্যাকেট ইসেট, আনএক্সপেক্টেড ব্র্যাকেট বলছে। বাট আমি যখন ইসেট ফাংশনটা লিখছিলাম, রাইট, এররটা উপরেও দেখা যাচ্ছে। দেখেন, এররটা সলভ হলো কখন? যখন কোনো একটা প্যারামিটার থেকে পুশ করছে। ইসেট স্পেশাল টাইপের, এটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট আর কি। সরাসরি দেবেন তখন কিন্তু সে একটা এরর রিটার্ন করছে। যেহেতু সে প্যারামিটার এক্সপেক্ট করে, প্যারামিটার না দেওয়ার আগ পর্যন্ত সে একটা সিনট্যাক্স এররই দেখাবে। লেটস চেক। সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ব্র্যাকেট, সে ব্র্যাকেটটাকে আনএক্সপেক্টেড ধরছে। আচ্ছা, এখন এটা তো গেল একটা ব্যতিক্রম টাইপের ফাংশন। আরেকটা ফাংশন নিয়ে যায়। এখানে যখন এসেছি তখন কিন্তু কোনো প্যারামিটার দেই নাই, কোনো এররও আসছে না, রাইট? যদি লোড দেই, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ব্র্যাকেটের কথা বলা হচ্ছে। র্যান্ড কে আমি যদি ইকো দেই, র্যান্ড ফাংশনটা কল করে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করছে, রাইট? সো র্যান্ডমাইজ কোনো একটা ভ্যালু সে রিটার্ন করছে। বেসিক্যালি এই যে ফাংশনটা, সে কোনো না কোনো একটা কিছু রিটার্ন করে। সো আমি যেহেতু কোনো কিছু ক্যাচ করছি না, ধরে আউটপুট দেখাচ্ছি না, সে একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে। বাট আমি যখন এটাকে আউটপুট দেখাতে বলছি, এটা একটা বিল্ট ইন ফাংশন যার কোনো ডেফিনেশন আমাদের দিতে হয় না। যার ডেফিনেশন কোথায় আছে? সার্ভারে। সে আমাকে র্যান্ডম কোনো একটা ভ্যালু রিটার্ন করছে। লেটস চেক। এখানে ছিল 26481, চেঞ্জ হয়েছে না? 10582 এসেছে। 5 ডিজিট ইন্টিজার, লোড দেন, বারবার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন এটা ছিল 1। একটু যদি আমরা দেখি যে আমি র্যান্ড লিখতে যাচ্ছি, কন্ট্রোল স্পেস দিলে আর এ এন দিয়ে 3টা ফাংশন রয়েছে, র্যান্ড, রেঞ্জ, 2টা ফাংশন বেসিক্যালি, এবং কারো 2টা প্যারামিটার, কারো 3টা প্যারামিটার, এরকম আছে। সো আমি যখন র্যান্ড ফাংশন দিয়ে যাচ্ছি, আমার 2টা প্যারামিটার বলছে, এগুলোকে বলা হয় কি? প্যারামিটার, মিনিমাম আর ম্যাক্সিমাম। সো আমি যদি র্যান্ড ফাংশনে 2টা ভ্যালু সেট করে দেই, 10
20, তাহলে তার মিনিমাম ভ্যালু কত 10, ম্যাক্সিমাম ভ্যালু 20। সে কি করবে, এই ফাংশনের ডেফিনেশন অনুযায়ী আমরা যদি ফাংশনটা সম্পর্কে বুঝতে চাই বা ফাংশন সম্পর্কে একটা ধারণা পেতে চাই, আমরা কিন্তু পিএসপি ম্যানুয়াল থেকে এর ডেফিনেশনে গিয়ে, ডেফিনেশন বলতে কি ওই পেজটাতে গিয়ে ডিটেইল পড়তে পারি যে র্যান্ড বেসিক্যালি কি করে, রাইট। আচ্ছা, আবার এখান থেকেও দেখবেন আমি যদি কন্ট্রোল স্পেস দেই, যে উপরের দিক থেকে গ্লোবালস বলে কিছু জিনিস আসছে, আমি যদি বলি র্যান্ড বা কোন একটা স্পেসিফিক ফাংশনে আমি যাই, হ্যাং করেছে দেখেন, আমি যদি বলি দিস র্যান্ড, এই যে নিচে লেখা আসছে খেয়াল করেছেন, যেটা পিএসপি 4, 5 সব জায়গায় ছিল, প্যারামিটার, মিনিমাম, ম্যাক্সিমাম, অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, কি রিটার্ন করবে, টাইপ ইন্টিজার টাইপ, ডেসক্রিপশন কি সেটাও কিন্তু এখানে সুন্দর করে বলা আছে, ঠিক আছে। তো সকল বিল্ট ইন ফাংশন সম্পর্কে ছোট ছোট নোট এখানে কিন্তু দেওয়া আছে। সো আমি ডিটেলে যাব, বাট ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করছি। এখন এই যে র্যান্ড নামের যে বিল্ট ইন ফাংশনটা আছে, এর কাজটা কি, এই ফাংশনটাকে আমি যখন ভ্যালু দিয়েছি 10, 20, বলে দিয়েছি যেমন মিনিমাম ভ্যালু 10, ম্যাক্সিমাম ভ্যালু 20, তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। বেসিক্যালি র্যান্ড ফাংশন এটাই করে, আমি যদি মিনিমাম ভ্যালু দেই এবং ম্যাক্সিমাম ভ্যালু দেই, তাহলে সে মিনিমাম থেকে ম্যাক্সিমামের মধ্যে যে কোনো একটা ভ্যালু রিটার্ন করে, প্রতিবারের কলিং এ যে কোনো একটা, রাইট। মনে করেন আমার কাছে মার্ক করা 10 থেকে 20 পর্যন্ত 11টা বল আছে, 10 থেকে 20 কি 11টা হয় না, 11 ডিজিট, রাইট। আমি বক্সের মধ্যে 11টা বল রেখেছি, চোখ বন্ধ করে আমি তুলছি এবং বলগুলো আবার সেখানে রেখেই দিচ্ছি, রাইট। নাম্বারটা বলে আমাকে বলে দিচ্ছে যে আমি এই বলটা তুলেছি, বল নাম্বার 9 উঠবে কখনো, 9 নম্বর কোনো বল আছে সেখানে, কি আছে 10 থেকে 20। সো আমি এখন একটু চেক করে দেখি, আমি যতবারই লোড দেই না কেন আমার ভ্যালু রিপিট হতে পারে, ডেফিনেটলি সেম বল আমি তুলতেই পারি, বাট আমার ভ্যালুটা এই যে 10 দুইবার আসলো কিন্তু, রাইট। এবার লোড দিয়েছি 12 আসে, আবার লোড দিয়েছি আবার 10 আসে, আবার লোড দিয়েছি 11 আসছে, রাইট। বাট এটা কিন্তু ব্যারিয়ার ক্রস করবে না কখনোই, 10 to 20 বাইরে কখনোই যাবে না। সো ছোট্ট ফাংশন, এটা আমাদের যে কোনো সময়ে কাজে আসতে পারে। যেহেতু লেন্থ বড়, রিপিট হওয়ার সম্ভাবনা কম, লেন্থ যত বেশি হবে রিপিটেশনের সম্ভাবনা ততটাই কমে আসবে। না, 4 অথবা 5ই আসবে, ম্যাক্সিমাম 5 ডিজিট ইন্টিজার, মানে 5টা 9 আসতে পারে সর্বোচ্চ ভ্যালু, 5টা 0 আসতে পারে সর্বনিম্ন ভ্যালু, যদি আমি কোনো রেঞ্জ সেট না করে দিই। ওকে, তো এটা 4 ডিজিট কখনোই আসবে না র্যান্ড 0তে, মানে ব্ল্যাঙ্কে। আচ্ছা, এখন তাহলে এটা আপডেট হয়েছে কিনা একটু চেক করতে হবে, একটু চেক করে নিই, দাঁড়ান আমি র্যান্ডটা দেখি, এটা চেঞ্জ হয়, ভার্সন চেঞ্জ হয়েছে, ডেফিনেটলি চেঞ্জ আসতে পারে, একটু দেখেন 0 এন্ড ম্যাক্স। আচ্ছা, 0 থেকে শুরু করে ম্যাক্স পর্যন্ত আসতে পারে। এ pseudo random value between minimum 0 and maximum যেটা বলা হচ্ছে, আমরা যেটা 5 ডিজিট দিচ্ছি, তো 0 থেকে শুরু করে 9,09,999 পর্যন্ত আসতে পারে। আচ্ছা, এখন আমরা যদি ইউজার ডিফাইন ফাংশনে যাই, ওই যে কিছুক্ষণ আগে শুরু করেছিলাম, ইচ্ছে করে এই দাগটা টেনেছি, একটা দাগ আসবে দেখবেন, ডটেড লাইন এসেছে। আমি এখান থেকে অ্যাড নামে একটা ফাংশনকে কল করছি, ডেফিনেটলি সে দাগের নিচ দিয়ে বলবে কল টু আনডিফাইন্ড ফাংশন, এর ডেফিনেশন নেই কারণ এই নামে কোনো বিল্ট ইন ফাংশন নেই। তখন বলতে পারেন যে আমরা বিল্ট ইন ফাংশন কিভাবে বুঝবো, আমি যখনই কোনো একটা ফাংশন লিখতে থাকবো, একটু খেয়াল করেন যেগুলো বিল্ট ইন ফাংশন অটোমেটিক আমার কাছে চলে আসে। আমি অ্যাড লিখেছি, যেহেতু কোনো হেল্প নেই
এই যে অ্যাড পিওরলি অ্যাড ফাংশন নেই, অ্যাড স্ল্যাশেস আছে, রাইট? অ্যাড স্ল্যাশেস দুইবারই আছে, বাট ভিন্ন ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, রাইট? সো আমরা কিন্তু লিখতে গিয়েই বলতে পারি যে এটা বিল্ট ইন ফাংশন বা এটা বিল্ট ইন ফাংশন না, কারণ আমাদের কারোরই হয়তো পারবো না যে আমরা 1100 ফাংশন মুখস্থ করে ফেলেছে, রাইট? বাট চেষ্টা করলে পারা যাবে, চেষ্টা করলে 1100 ফাংশনের নাম জানাই যাবে, যেহেতু মানুষ কোরআন মুখস্থ করে ফেলছে, রাইট? আল্লাহর একটা রহমত থাকে ওখানে, বাট ওখানে ক্যারেক্টার বা যদি আমি বলি যে নাম্বার অফ আয়াত কতগুলো আছে, ডেফিনেটলি 1100 বেশি আছে, রাইট? 650, 6663। যাই হোক, এটা কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন যে চেষ্টা করলে পসিবল, বাট একেবারেই দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমরা শুধু জানবো যে এই ধরনের ফাংশন আছে কিনা, যদি থাকে ম্যানুয়াল থেকে আমরা সেটা চেক করে নিতে পারবো। ক্লিয়ার? ওকে, তো আমি যদি এখন এই অ্যাড ফাংশনটার ডেফিনেশন নিয়ে কথা বলি, যে আমি ফাংশনের ডেফিনেশন দিচ্ছি, ফাংশনের ডেফিনেশন কিভাবে হয়? এভাবে হয় না? ফাংশনের ডেফিনেশনটা এভাবে দিতে হয়, $z equal 100 plus 200, দেন আমি এটাকে ইকো করে দিলাম $z কে। কল হয়েছে কোথা থেকে? নিচ থেকে। আমি ডেফিনেশন দিয়েছি কোথায়? উপরের দিকে। সো আউটপুট দেখাবে কোথায়? যেখান থেকে কল করা হয়েছে। তোমার আউটপুটটা ডটেড লাইনের নিচে দেখাবে। তো চেক করি, দুইটা ভ্যালুর যোগফল ডটেড লাইনের নিচে আসছে। তার মানে আমি এটা যেখানেই করে রাখি না কেন, যদি আমি এই ফাইলের সঙ্গে কোনোভাবে লিঙ্ক করে দিতে পারি, তাহলে আমি যেখান থেকে কল করব আউটপুটটা সেখানেই আসবে। সো ভেরি সিম্পল, পিএসপির একটা ইউজার ডিফাইন্ড ফাংশন আমি লিখেছি, যা বলতে পারেন সবচেয়ে সহজ ফাংশন। এর চেয়ে সহজ ফাংশন আর মনে হয় না কখনো আপনাদের লিখতে হবে, তাই কিনা? এর চেয়ে সহজ ফাংশন কখনোই আপনাদের লিখতে হবে না। ওকে, তো এটা বেসিক্যালি স্ট্যাটিক টাইপের একটা ফাংশন, কারণ আমি যতবার কল করব ততবারই কি হবে? সেম আউটপুট দেবে। আমি 3 বার কল করেছি, আমার প্রতিবারই সেম আউটপুট দিচ্ছে। আমি লাস্ট ডে দেখি কর্নার বানিয়েছিলাম না, মনে আছে? কর্নার গুলো যতবার কল করব একই কর্নারই আসবে, রাইট? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে না, আমি ভ্যালু ইচ্ছে মতো দিব এবং ওই ভ্যালুর উপর বেস করে আউটপুট আসবে। তো সেই ক্ষেত্রে ফাংশনকে প্যারামিটারাইজড করতে হবে। আমি ভ্যালু ইচ্ছে মতো দিব, তার উপর বেস করে আউটপুট আসবে। যে দুইটা ভ্যালু, সে 200 আর 100, 200 যেটাকে যোগ করছে সেটা আমি চাচ্ছি না। যে আমি নিজে ইনপুট দিব, ফাংশন নিজ থেকে বলবে যে না তুমি 50-60 যোগ করো, তুমি 80-90 যোগ করো, তাহলে সেটাকে আমাদের ফাংশনের কাছে পাঠাতে হবে, ডেফিনেশনের কাছে পাঠাতে হবে। তো ফাংশন যখন কল হবে এবং ওই কলিং থেকে ডেফিনেশনের কাছে ভ্যালু পাস করার উপায় হচ্ছে প্যারামিটার। এই যে ব্র্যাকেট সাইনটা, এটাকে বলা হয় ফাংশন সাইন। আর এই ফাংশন সাইনের মধ্যে কমা সেপারেটেড ওয়েতে প্যারামিটার পাস করা যায়। প্যারামিটার পাঠানো যায় সিঙ্গেল ভেরিয়েবল, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান ভ্যালু অথবা রিয়েল ভ্যালু। সরাসরি ভ্যালু দিলাম 10.2, রাইট? এটা কি একটা রিয়েল ভ্যালু, বাট সেটা প্যারামিটার আকারে পাস হবে। আমি ওই 10.2 কোন একটা ভেরিয়েবলে রেখেছি, ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম, ভেরিয়েবলের মাধ্যমে ভ্যালুটা পাস হলো, রাইট? ইভেন প্যারামিটারের মধ্যে আমি অ্যারে দিয়ে দিতে পারি। মনে করেন আমি ডাটা নামে একটা অ্যারে করেছি, তার ভেতরে 20টা ভ্যালু আছে, ওই 20টা ভ্যালুকে আমি ডাটা অ্যারের মাধ্যমে রেখে ওই ডাটা অ্যারেটা প্যারামিটারে দিয়েছি। সো 20টা ভ্যালু নিয়ে এসে চলে যাবে কার কাছে? ফাংশনের কাছে। তার মানে প্যারামিটারের মধ্যে আমি অ্যারেও পাস করতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? গুড। তার মানে যখন অনেক ভ্যালু পাস করার প্রয়োজন পড়বে, সেই ভ্যালুগুলো সব রাখতে হবে কোথায়? অ্যারেতে। আর অ্যারেটা প্যারামিটার আকারে আমি পাস করে দিব। ক্লিয়ার? সো এই ধরনের কাজ আমরা ল্যারাভেলে যখন প্রজেক্ট করব তখন দেখতে পারবেন। আমি এখানে সিম্পল দুইটা ভ্যালু পাস করার চেষ্টা করছি, 10 আর 20। এটা হচ্ছে আমার প্যারামিটার, আমি প্যারামিটার দিয়েছি, বাট প্যারামিটারটা এখানে রিসিভ হয় নাই। কোনো ইম্প্যাক্ট হবে কিনা একটু দেখি। প্যারামিটার পাঠিয়েছে, রিসিভ হয় নাই, কোনো কাজও করে নাই, রাইট? কোনো ইম্প্যাক্টও নাই। বাট আপনি প্যারামিটার এক্সপেক্ট করছেন, আপনি দুইটা প্যারামিটার এক্সপেক্ট করছেন। এখানে প্যারামিটার কি
এক্স আর ওয়াই দুইটা প্যারামিটার আপনি এক্সপেক্ট করছেন, বাট একবারও আমি প্যারামিটার পাস করি নাই। তো সেক্ষেত্রে কি হবে একটু খেয়াল করি। কোন ফাংশন যখন প্যারামিটার এক্সপেক্ট করবে আর আমি যখন সেই পরিমাণ প্যারামিটার দিব না, ডেফিনেটলি প্রতিবারই একটা করে, প্রত্যেকটা প্যারামিটারের জন্য একটা করে এরর আসবে। তো আপনাকে প্যারামিটার, ওখানে বলা হয়েছে দুইটা প্যারামিটার দিতে হবে, আপনাকে অলওয়েজ দুইটা প্যারামিটার দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। ওকে, সো আমি এখন দুইটা প্যারামিটার এখানে ইউজ করার চেষ্টা করছি, ফার্স্ট এক্স প্লাস $y। নাও এখন আমি ভ্যালু পাস করি, সে কাজ করবে। রাইট, সো প্রথমবার 50, তারপরের বার 90, তারপরের বার 130 আউটপুটে আসার কথা। লেটস চেক, আসছে, প্যারামিটার দিলাম সেই অনুযায়ী আউটপুট আমার কাছে আসছে। বাট আমি যদি মিস করি প্যারামিটার, মনে করেন লাস্ট ফাংশনটাতে প্যারামিটার একটা দিয়েছি, বাট সে এক্সপেক্ট করছে কয়টা? দুইটা। সো এখন একটু খেয়াল করেন, মিসিং আর্গুমেন্ট 2 ফর অ্যাড, লাইন নাম্বার কত? ফাংশন অন লাইন 2। আচ্ছা, আনডিফাইন্ড ভেরিয়েবল y ভেরিয়েবলটাতে এরর পেয়েছে ফাংশনে লাইন নাম্বার 4। সো এইটাকে, ভেরিয়েবলটাকে সে আনডিফাইন্ড বলছে এখান থেকে, বুঝতে পেরেছেন? এবং আর্গুমেন্টটা না পাওয়াতে মিসিং আর্গুমেন্ট 2 বলা হচ্ছে অ্যাড ফাংশনে। এখন যদি এরকম হয়, খেয়াল করেন, আমি ওই যে কিছুক্ষণ আগে দেখালাম না, কিছুক্ষণ আগে একটা র্যান্ড নামে ফাংশন দেখালাম, মনে আছে? যে প্যারামিটার দিলেও হয়, প্যারামিটার না দিলেও হয়। বিষয়টা বুঝতে পেরেছেন? যে প্যারামিটার দিলেও হয়, আবার প্যারামিটার না দিলেও হয়। তো এবার একটু দেখবেন যে বিহেভিয়ারটা কি। প্যারামিটার দুইটাতে, উপরের দুইটাতে দুইটা করে দিয়েছিলাম, কাজ করেছে। নিচেরটাতে একটা দিয়েছিলাম, সেটাও কাজ করেছে। কারণ আমি সেকেন্ড প্যারামিটারটা কি করে দিয়েছি? অপশনাল করে দিয়েছি। মানে প্যারামিটার ইকুয়াল নাল যদি ডেফিনেশনে থাকে, দ্যাট মিন্স ওই প্যারামিটারটা অপশনাল প্যারামিটার। আপনি পাস যদি করেন, যে ভ্যালুটা পাস করবেন ওইটাই নেবে, আর যদি পাস না করেন তাহলে নাল ভ্যালু নেবে। ক্লিয়ার? অত্যন্ত ইম্পর্টেন্ট, রাইট? যে কোনো ইন্টারভিউ কোশ্চেনে আপনাদের জিজ্ঞাসা করতে পারে কিভাবে আপনি অপশনাল প্যারামিটার তৈরি করবেন, ফাংশনের অপশনাল প্যারামিটার তৈরি করবেন। ঠিক আছে? সো আপনাকে ঠিক এভাবে দেখাতে হবে যে আমি ফাংশনে অপশনাল প্যারামিটার ঠিক এভাবে তৈরি করতে পারি। সো আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, যা যা মনে আছে সেটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। ছিল ইউনিভার্সিটিতে আমি কখনোই স্যারের আগে আসতে পারি নাই, টিচারের আগে আমি ক্লাসে কখনোই ঢুকতে পারি নাই। তো এটা বলতে পারেন যে আমার একটা ব্যাড হ্যাবিট, সেই হ্যাবিটটা এখনো রয়ে গেছে। নো, সো এটা আসলে ঠিক না। যারা পাংচুয়াল তারাই সাকসেসফুল। আই এম নট সাকসেসফুল ম্যান, রাইট? আমার মধ্যে অনেক লিমিটেশন আছে, যেটা ওভারকাম করতে হবে এখনো। অনেক কিছু আমি শিখছি। তো যেটা হতো, মানে এটা স্তর ছিল। আমি কিছুদিন আগে হয়তো একবার বলেছিলাম যে আমি কখনোই ফার্স্ট বেঞ্চে, ফার্স্ট সিটে বসতাম না, আমি অলওয়েজ ব্যাক বেঞ্চে, একদম লাস্ট সিটে বসতাম। ক্লাসে আসতাম, মাথা নিচু করে লাস্ট সিটে যেয়ে বসতাম। কোনো সময় টিচার আমার জন্য সামনের সিট খালি রেখে দিত, যে ও আসলে ওকে ওখানে বসাবো। মানে পেছনে থাকলেই সমস্যা। পেছনে থাকলেই সমস্যা, কারণ ওইটা একটা দিক ছিল যে মানে সামনে যারা থাকতো 2-4 জন ভালো খাতির ছিল। ওই সময় MP3 পাওয়া যেত। MP3 স্যারের পকেটে রেখে দেওয়া হতো রেকর্ড করার জন্য। সো স্যার তো যা বলবে রেকর্ডে যা আছে তাই তো, নাকি? সো ওখান থেকেই আমার ভিডিওর ইস্যুটা। অনেকেই অন্যমনস্ক থাকে, ভিডিও দেই, উপকৃত হয়। আমি যেমন ক্লাসে বিশেষ কিছু শুনতাম না। মাঝে মাঝে যখন যে টিচারকে আমার ভালো লাগতো না, রাইট,
ম্যাক্সিমাম সময় ওই তুলা দিয়ে রাখতাম যাতে স্যারের কথা না শুনি। একদম ব্যাক বেঞ্চে থাকতাম, টের পেত না স্যার। না, আমি ধরা পড়ি নাই কখনো। এখন মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন কোনো কিছু শুনছি না, কেউ একজন আমার সঙ্গে সামনে অঙ্গভঙ্গি করছে এবং অনেক স্টুডেন্ট অনেক কিছু বলছে, মাথা নাড়াচ্ছে, ওটা দেখতে খুবই মজা লাগতো। ভেরি ইন্টারেস্টিং। এটা আপনি বিলিভ করতে পারবেন এটা কত বড় এক ধরনের মজার কাজ, আপনি যদি এটাকে এখান থেকে ইন্টারেস্ট নিতে পারেন। না, আমার কিচ্ছু, খুবই মজা পেতাম। খুবই মজা পেতাম। প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে এরকম করতাম না, থিওরিটিক্যাল ক্লাসে আমি কখনোই মনোযোগী ছিলাম না। থিওরি সে বলে যেত তার মতো করে, আমি লিখতাম আমার মতো করে, পাস দিলে পাস, না হলে ফেল। রাইট? আল্লাহর মতো কখনো ফেল হয় নাই কোনো কোর্সে। এই ছিল অবস্থাটা। বাট একটা জিনিস ছিল যে আমি ক্লাস মিস করতাম না। যে লাইক যতগুলোই ক্লাস হোক প্রতিটা ক্লাসেই থাকতাম। ইভেন যদি অনেকে আছে না যে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট চলে গেছে আর গিয়ে কি হবে, 5 মিনিট থাকলেও আমি ক্লাসে যেতাম। ক্লাস মিস করতাম না। আর আগে খেলাধুলা করেছি, আল্লাহর রহমতে বড় কোনো সেভিয়ার বা অসুখ হয় নাই। ইভেন জ্বর হলেও আমি ওষুধপত্রও লাগতো না এবং আমি চলাফেরা করতে পারতাম। ঠান্ডা জ্বর সবকিছুতে, মাথা ব্যথা আছে বাট আমি রিল্যাক্স ঘুরতে পারছি। সব জায়গায় আমি অ্যাটেন্ড করতাম যখন যেখানে যাওয়ার কথা। 2 4 5 মিনিট 10 মিনিট 20 মিনিট দেরি করে যেতাম আর কি, এই আর কি সমস্যা। বুঝতে পেরেছেন? অনেক বেশি। হ্যাঁ, সো অনেক বেশি, মানে বলতে পারেন যে এই জায়গায় এখানে বসার পেছনে মূল কারণ হচ্ছে আমার বাবা। আমার বাবা বলতো যে এটা দিয়ে কি হবে, এই ব্যাট বল মেরে কি হবে, রাইট? সো সাডেনলি একটা সময় আমিও বুঝতে পারছি যে আমাদের যে সময়টা ছিল ওই সময়টাতে তখনও ক্রিকেট ক্লিক করে নাই। ক্রিকেট ক্লিক করে নাই যে এটাকে ক্যারিয়ার হিসেবে কেউ নেবে। বাট এখন কিন্তু মানে অনেকেই বাবা মাই নিয়ে যায় যে যাও, রাইট? সো একবার বিকেএসপি থেকে ট্রেনিং হয়েছিল, মানে বিকেএসপি সিলেকশন হয়েছিল ডিভিশন ওয়াইজ। সো একই গ্রামের একই ক্লাবের আমরা দুজন ফার্স্ট সেকেন্ড ছিলাম সিলেক্টেড লিস্টে। 64 জনকে এনে তারা ট্রেনিং করাবে 6 মাস। তো ওই সময়টাই আমি যেটা করেছিলাম যে বাবা রাজি হয় নাই আসতে, যে না তোমার যেতে হবে না। সো আমার ওই ফ্রেন্ডকে পাঠানো হয়েছিল, সে ফার্স্ট ডিভিশন খেলেছে, ডিভিশনাল ক্রিকেট করেছে ন্যাশনাল পর্যায়ে। তো তারপর থেকে আর আগ্রহটা ঠিক এভাবে থাকে নাই। যখন আমি ক্লাস 9-এ পড়ি, পরীক্ষা সামনে ছিল, এসএসসি পরীক্ষা, এটা একটা রিজন। ফরচুনেট বা আনফরচুনেট যাই বলেন, যে আমার স্কুলটা ভালো ছিল, ওইটা হচ্ছিল বলতে পারেন যে আমার এখানে আসার আরেকটা কারণ, যে আমি পড়ি আর না পড়ি, সো আলটিমেটলি ওখান থেকে যারা পরীক্ষা দেয় তারা সবাই স্টার মার্কস পায়। বুঝতে পেরেছেন? আমাদের 50 জন স্টুডেন্ট প্রতি বছরে 49-50 জন করে পরীক্ষা দেয়, মোর দেন 40 স্টার মার্কস থাকে। আর যারা আর্টস কমার্সে থাকে তারা হায়ার ফার্স্ট এভারেস্ট ডিভিশন ওই পর্যায়ে থাকে। তো আমারও মার্কস ছিল, যেহেতু ওই স্টার মার্কস ছিল, এর পরে আর ওইদিকে মানে কোনোভাবেই মুভ করা সম্ভব হয়নি। সো জোর করে দড়ি টড়ি দিয়ে বেঁধে ঢাকায় এনে ফেলে দিয়েছে। সো জাস্ট টোটালি সুইচ করে দিয়েছে বলতে পারেন। এই হলো অবস্থা। তো আগ্রহ কম ছিল, পড়াশোনাতে স্টিল আছে, আমি পড়ে শিখতে পারি না, আমি শুনে শিখি। কেউ যদি বলে সেখান থেকে দেখে, কেউ যদি টাইপ করে ভিডিও করে। সো এটা শেখার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি যারা অমনোযোগী। হ্যাঁ, যারা মনোযোগী তারা কিন্তু পড়ে শিখতে পারে, আর যাদের মনোযোগ কম তাদের দেখিয়ে দেখিয়ে শেখাতে হবে, সেটা আমি বিলিভ করি। রাইট? প্র্যাকটিক্যাল থিংস, বি প্র্যাকটিক্যাল, রাইট? সো আপনারা যখন মনে করবেন যে না আমি এখন মনোযোগ দিতে পারছি না, আপনি দেখতে থাকেন, দেখে দেখে কিছুটা শেখা যাবে, রাইট? পরে আরেকবার মনোযোগ দিয়ে দেখলে বা করলে হয়তো এটা আপনি কমপ্লিট করবেন। ওকে, তো
ইউআইউ এর কয়েকজন আছে, মফিজুর রহমান স্যারকে চিনেন? ডেফিনেটলি চিনেন, আমাদের প্রো ভাইস চ্যান্সেলর, রাইট? কে না চিনে তাকে? সুমন স্যার। সো মাঝে মাঝে আমাদের বলতো যে একে অ্যাওয়ার্ড দিতে হবে লেট কামার হিসেবে। এখনো গেলে বলে যে লাইক ফোন দিয়েছে স্যার 10 মিনিটে আসতেছি, আধা ঘন্টা পর গেলাম। সো মানে যে স্টিল তোমার অবস্থা ওইরকমই আছে, যে স্যার মানে কি করব তখন আর কি বলার আছে। সো বাই দ্য ওয়ে, তো যেটা হয় যে মানে আপনি যদি ইন্টারেস্ট পেয়ে যান, ছোট্ট এক্সাম্পল বলি যে মফিজুর রহমান স্যারের কাছ থেকে মানে 90 আপ, এ প্লাস স্যারে কি দেয় স্যার? এ প্লাস দেয় না ইউনিভার্সিটি? না এ দেয়? এ দেয় না? ওই এ গ্রেডটা অ্যাকচুয়ালি মানে আমাদের সময়টাতে কেউই পায় নাই, স্যার কাউকে দিত না। কেন যেন দিত না আমি জানি না। স্যার বলতো যে তোমাদের কোয়ালিটি নেই, তোমরা বুয়েটের স্টুডেন্ট না, তোমাদের এ দিতে হবে। বুঝতে পেরেছ? তো একবার যেটা হয়েছিল যে স্যার ফাইনাল পরীক্ষার আগে 15 দিন ইউকেতে ছিল। তো ওই সময় তার একজন অ্যাসিস্ট্যান্ট নিঝুম স্যারের নাম শুনেছেন? উনি হচ্ছেন বুয়েটের কততম ব্যাচের যেন থার্ড ছিলেন। উনি এখন মাইক্রোসফটে চাকরি করছেন, বড় পোস্টে ইউএসএতে, মূল ব্রাঞ্চে মাইক্রোসফট। উনি ক্লাস নিয়েছিলেন। তারপর ফাইনাল হয়েছে, রেজাল্ট প্রিপেয়ার হয়েছে। তো আমি পেয়েছিলাম 93 আর আপনার ভাবি পেয়েছিল 92, আর একজন পেয়েছিল 89। সো এরকম রেজাল্ট স্যার বলেছে যে তোমরা দুজন এ পেয়েছো। ফাইনালি যখন রেজাল্ট পাবলিশ হয়েছে তখন দেখি আমাদের এ মাইনাস। সো স্যারের কাছে গেলাম যে স্যার কি অবস্থা? স্যার নিঝুম স্যার তো বললো আমরা এ পেয়েছি। বললো যে আমি খাতা রিভাইজ করেছি, এই জায়গায় গন্ডগোল আছে, আর মূল সমস্যা হচ্ছে তুমি তো ক্লাস করো নাই। ওখান থেকে আমি 2 মার্কস কেটে দিয়েছি। বুঝতে পেরেছেন? এই হলো সমস্যা। স্যার আমি তো ক্লাসে প্রতিদিন প্রেজেন্ট ছিলাম, আমি যদি ধরি যে 20 মিনিট 30 মিনিট করে 4-5টা ক্লাস মিস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো মনে আছে আমার এখন 7-8 বছর আগের কথা স্যারের সাথে। তো এই হচ্ছে বিষয়। বাট ওই জায়গাটায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটা রিয়েলি ভেরি টাফ। হ্যাঁ, ইন্টারেস্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি 0 থেকে ওই পর্যন্ত কিন্তু যেতে পারেন। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কিছুই জানা নেই, বাট কেউ একজন পড়াচ্ছে, পড়ছে, বুঝছেন, দেখছেন। আপনাকে ফোকাসড হতে হবে যে কোনো জায়গায়। আপনি যদি ফোকাসড হন, ইমিডিয়েট আপনি আউটপুট পাবেন। আপনি এখন একটা জায়গায় ফোকাসড হন, আপনার আউটপুট আসতে বাধ্য। আপনি মনে বলেন যে না আমি 3 মাসের মধ্যে জব খুঁজে নিব, 3 মাসের মধ্যে আপনার হাতে জব আসবে, আপনি যে পজিশনেই থাকেন। আপনাকে চাইতে হবে। যে কেউ যে কোনো কিছু করতে পারে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে, যদি সে টার্গেট করে এবং টার্গেট অনুযায়ী কাজ করে। টার্গেট করলে কিন্তু হবে না। সো আমাদেরও একটা শর্ট টার্ম প্ল্যান থাকা উচিত আমার মনে হয় সবার মধ্যেই, রাইট? যে সবার মধ্যে একটা শর্ট টার্ম প্ল্যান থাকা উচিত যে আমি কিছু একটা করতে চাচ্ছি, এই কাজটা করতে চাচ্ছি। বুঝতে পেরেছি? তো আমরা একটু চেষ্টা করি, দেখেন অনেক অনেক বেটার অবস্থায় আমরা যেতে পারবো। ওকে, আরেকটা জিনিস আছে যে আমরা চাইলেই অনেক কিছু সমাধান বা অনেক চেঞ্জ নিয়ে আসতে পারি, কিন্তু একদম আশপাশের পরিবেশটাকে আমি কিন্তু চাইলে পরিবর্তন করে দিতে পারি। 1-2 জন যদি চায় এবং সে যদি তার ওই চাওয়াটাকে অন্যদের মধ্যে ফোকাস করতে পারে, এন্টায়ার সিচুয়েশনকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, রাইট? এক্সাম্পল হিসেবে বলছি যে আমরা যখন গ্রামে ছিলাম, আমাদের একটা গ্রামে ক্লাব ছিল, সূর্য সংঘ নাম। সো ক্লাবটা ছিল ওই সময় গ্রামের প্রাণ, রাইট? ওই ক্লাবটাকে ঘিরেই পুরো গ্রামের সকল কার্যক্রম হতো। ক্লাবে যারা কাজ করত সবাই স্বেচ্ছাসেবক ছিল। ক্লাবের কোনো ফান্ডিং টান্ডিং কিছুই ছিল না, রাইট? টিনের চালা,
আর বাঁশের খড় টড় দিয়ে ঘর একটা বানানো, জাস্ট আইডেন্টিটি ফর্ম, রাইট? এটা একটা ক্লাব। বাট ওইটা এমন ভাবে গ্রামের সবাইকে মানে আবদ্ধ করে রেখেছিল বেশ কিছু অ্যাক্টিভ মেম্বারের কারণে, এখন সেটা একেবারে ছিটে ফোটাও নেই, কারণ ওই ধরনের লোক এখন সেখানে নেই। সো সাডেনলি পিরিয়ড অফ 90 টু 98, আমার বয়স যখন 90-তে, তখন আমি 7 ইয়ার্স। সো তখন থেকে আমি ক্লাবের ছোট ছোট খেলাধুলা করতাম, তো ওখানে যেতাম। তো 96 মানে 5-6 এর দিকে যখন একটু মোটামুটি ক্লাবের ফুটবল টিম, ক্রিকেট টিমের সঙ্গে আছি, ওই সময় দেখেছি যে ওই সময় কিন্তু খুব দারিদ্রতা ছিল আমাদের অঞ্চলে। গ্রামের মানুষ 30% 2 বেলা খেত, বাকিরা 3 বেলা খেতে পারত, রাইট? তারা ভালো ছিল, কি খেত সেটা ডিফারেন্ট থিংস, বাট তারা 3 বেলা খেত। 30% লোক 2 বেলা খেত, সকালে খেত আর সন্ধ্যায় খেত। আমাদের আশেপাশেও আমরা দেখেছি। তো অনেক ফ্যামিলি ছিল যে লাইক মেয়েদের বিয়ে দিতে হবে, সামর্থ্য নেই, রাইট? সো যেটা করা হতো ক্লাব থেকে, আমাদের গ্রামটা বড়, 600 মতো ঘর ছিল, 600 ঘর ছিল, ফ্যামিলি ছিল বলতে পারেন, 600 ফ্যামিলিজ ছিল অ্যারাউন্ড। তো ক্লাব থেকে যদি কোনো একটা বিয়ের মানে ব্যবস্থা করতে হবে, বাবার কোনো টাকা নেই, বাট বর পক্ষ থেকে 40 জন লোক আসবে, বরকে একটা বাইসাইকেল দিতে হবে, রাইট? মেয়েকে বিয়ে পড়িয়ে উঠিয়ে দিতে হবে, মিষ্টি টিষ্টি বিতরণ আছে, সামথিং লাইক। দায়িত্বটা ক্লাব নিয়ে নিত, এবং খুব সিম্পল ভাবে সেটা এক্সিকিউট করার চেষ্টা করা হতো। কন্ট্রিবিউট করবে সবাই, 600 সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। কি কন্ট্রিবিউট করবে? অনেকেরই তো 2 বেলা খাওয়ার সামর্থ্য নেই, রাইট? এই যে 30%, তারা কিভাবে 200 লোক, 200 ফ্যামিলি কি দিয়ে কন্ট্রিবিউট করবে? টাকা দিয়ে নেই তো, রাইট? বাট তারা কিন্তু প্রতিদিন একটু না একটু চাল কিনতো, রাইট? সো আমরা তাদের কাছ থেকে, প্রত্যেকটা ফ্যামিলির কাছ থেকে 1 কেজি করে চাল নিতাম বিয়ের জন্য, রাইট? আমরা 600 কেজি চাল পেতাম মিনিমাম। 50-60 জন লোকের খাওয়ার জন্য কি 600 কেজি চাল লাগবে? লাগবে না, কিন্তু 50 কেজি লাগবে না, 30 কেজি চাল দিয়েই সব 100 জনকে ম্যানেজ করা। বাকি চালগুলো কি করা হতো? কিছু চাল বিক্রি করে সাইকেল কেনা হতো, কিছু চাল বিক্রি করে মিষ্টি কেনা হতো, আর কিছু চাল বিক্রি করে মাংস কেনা হতো, রান্না করা হতো, বিয়ে হতো, সুন্দর করে উঠে যেত। বাকি যেটা অল্প কিছু এদিক সেদিক লাগতো, মুরব্বীরা যারা ছিল তারা কন্ট্রিবিউট করত, 2-4-500 টাকা, রাইট? হয়ে যেত, ধুমধাম করে হয়ে যেত। কখনো কখনো 2-3টা বিয়ে একসঙ্গে হয়েছে, কারণ খরচ তো কমে গেছে, বুঝতে পেরেছেন? 2 জনের বিয়ে দিতেও যা লাগবে, একজনের তো তাই লাগছে, হ্যাঁ? ওই সময় ভাবে চেষ্টা করে ম্যানেজ করা হতো। এটা হতো বিশেষ করে শীতের কালে, ওই সময় বৃষ্টি টিষ্টি থাকতো না, এবং মজা করতো কারা? খেতে আসতো না, 600 পরিবারের লোকজন কিন্তু খেতে আসছে না, অনেকেই ওই মজাটাতে সামিল হতো, বিশেষ করে বাচ্চারা এক জায়গায় হতো, মজা করতো, বিয়ে হচ্ছে, পটকা হচ্ছে, পুরো গ্রাম কিন্তু একসঙ্গে। এর জন্য কাজ করতো কিন্তু সিলেক্টেড সাম অফ পিপলস, রাইট? যারা ওই ইনফ্রাস্ট্রাকচার বা বলতে পারেন যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে গেছে। এখন মিসিং, এখন প্রয়োজন নেই, এখন তাদের কাছে সবার কাছে সবকিছু আছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা বাসায় টিভি আছে, প্রত্যেকটা বাসায় মোবাইল আছে, ইলেকট্রিসিটি আছে। তাদের হয়তো বিয়েতে এরকম প্রয়োজনও পড়ছে না, বাট 25 বছর আগে সিচুয়েশনটা এরকম ছিল না, রাইট? চেঞ্জ মানে কিছু কিছু মানুষ অনেক চেঞ্জ নিয়ে আসতে পারে, রাইট? এবং ওই পুরো পরিবেশটাকে কিন্তু সুন্দর করে ম্যানেজ করতে পারে। এই ধরনের লোকের দরকার আছে, আপনি পারেন, আপনারাও চেঞ্জ করতে পারেন, রাইট? আপনার পাশে পরিবেশকে জাস্ট একটু চিন্তা করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। ওকে, ঠিক আছে। সো জাস্ট একটা মেমোরি শেয়ার করলাম বলতে পারেন। কাইন্ড অফ পিপল, একজন এরকম, এটা বলার কারণ হচ্ছে যে লাস্ট ডে এই ধরনেরই একটা মানুষ স্ট্রোক করে হসপিটালে আছে।
আমাদেরই বড় ভাই, এইজ অ্যারাউন্ড 14। তো সে স্ট্রোক করেছে লাস্ট ডেতে, আল্লাহর রহমতে এখন সুস্থ আছে সকলের দোয়াতে, রাইট? সেই জন্য আর কি মনে পড়ছে সে ওই সময়কার কাণ্ডারি ছিল, রাইট? ওই ধরনের কাজে। ওকে, হয়তো সবার দোয়াতে বেঁচে গেছে, স্ট্রোক করেছে বাট আল্লাহর রহমতে সবার দোয়াতে সে বেঁচে গেছে। বাই দ্য ওয়ে, সো ভালো কাজ করলে ফল পাওয়া যায়। ওকে, সো আমরা এখন আবার একটু প্র্যাকটিসে ফেরত আসি। যোগটা গ্রুপ নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের গ্রুপ করার জন্য নিজেদের বলেছিলাম, তিনজন নাম জমা দেন। আমি এদিক থেকে ধরবো, এখান থেকে ফাতিমা। গ্রুপ 01, ফাতিমা নাম লিখছি, নিক, তারপর স্পেলিং বলেন। JOYITA, দেন SAMI, সামিয়া। দেন কোনো কনফিউশন আছে? নেই? একজন আরেকজনকে হেল্প করবেন? সবকিছু বোঝা যাচ্ছে আপাতত? গুড। পারফরমেন্স খারাপ হলে অল্টারনেট হতে পারে। গ্রুপ 2 পেছন দিক থেকে বলেন। করেন নাই এখনো? অন্য কোন গ্রুপ আছে? 3 জন হয়েছে। 3 গার্লস। সাইমা, স্পেলিং ঠিক আছে? MAI সুমাইয়া, দেন AHAFIZ হাফিজা। গ্রুপ 2 খেয়াল করেছেন যারা অলরেডি গ্রুপ করে ফেলেছে, বাট আমরা এখনো পিছিয়ে আছি। দেন গ্রুপ 3 নাম বলেন। গ্রুপ 3 আপনার নাম কি? হাসান। কে কে? আচ্ছা দাঁড়ান, কার 3 জন হয়েছে? আপনাদের। এখন আপনাদের নাম বলেন, আমি হাসানকে নিচ্ছি। হ্যাঁ, সুলাইমান খান সাহেব লিখলাম না। আর SFAES, কোথা থেকে কোথায় গেল? ASHFAQUR আশফাকুর। আর এল এর পরে আই, সোলাইমান না? আচ্ছা সোলাইমান। আচ্ছা এরপর SHIPLE শিবলু। শিবলু এটা ফাঁকিবাজ হয়। শিবলু নামে যতগুলোকে দেখেছি সবাই 100% ফাঁকিবাজ। আপনিও? ঠিক আছে, দেখা যাবে আপনার সাথে। আচ্ছা, গ্রুপ 4 সাইফুর 3 জন হয়েছে। যারা বাকি থাকবে সবাই মিলে একটা। সাইফুর, দেন আরমান, দেন মালাকার। আমার ওর নাম মালাকারই মনে থাকে। হ্যাঁ, সৌরভ মালাকার। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি তো ইন্ডিয়ান। সাইফ না? গ্রুপ 5 স্পেলিং বলেন সাইদ সাহেব। SAY, ও সাইদ খান। আচ্ছা খান সাহেব,
বলেন খান সাহেবের সাথে আর কি আছে? উজ্জ্বল রাইট সাইডে, লেফট সাইডে। দেন আপনি আপনার নাম বলেন। নূর, এ ঠিক আছে না? নূরে আলম, আচ্ছা হয়েছে। গ্রুপ 06 বলেন। N H E R, then A N T A, then তাসনিম। নাম মনে আছে আমার, আপনি গোপালগঞ্জের, মনে রাখতেই হবে আপনার নাম, তাই না? গোপালগঞ্জ ইউনিভার্সিটি, গোপালগঞ্জ। গ্রুপ 7 এখানে হাসানকে রাখছি, গ্রুপ 7 এ হাসানকে রাখছি। উদ্দিন, জালাল স্পেলিং বলেন। JA, ঠিক আছে জালাল। হাসান ছিল আপনার সাথে, আপনার সাথে একটা ছেলে ছিল হাসান, হ্যাঁ কই স্যার? ওরা আসে নাই কেন? কবে আসবে? অনেক ক্লাস আসে নাই, আমি ট্রেস করেছি, অনেকগুলো ক্লাস মিস করেছি, ওকে বলে দেবেন। হাসানের সাথে জালালের সাথে কাকে দিব? গোপাল, প্রাণ গোপাল ভাওয়াল, তাই না? গ্রুপ 08 কে কে আছেন? এখনো বাকি আছেন কে কে? 2 জন বাকি আছেন, 2 জন বাকি আছেন। গ্রুপ 8 7 3 সাথে 21, মানে কি 21 জন আছে? 21 জন আছে, আরো 2 জন 23 জন আছে। আপনারা 2 জন, আপনার নাম হচ্ছেন হাসান, মাহমুদুল আপনার নাম, হারুন। মাহমুদুল আছে আর হারুন আছে, হারুনের সাথে আর কেউ নেই। হারুনের সাথে আমি সাজ্জাদ নামে একজন আছে, তাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে? ও আসবে, আসে ইরেগুলার, ঠিক আছে, সপ্তাহে একদিন। তো সাজ্জাদ আছে, সাজ্জাদের সাথে আমি অ্যাড করে দিয়েছি। আরো 2-1 জন আছে যারা মোটামুটি রেগুলার। জুবায়ের, আব্দুল্লাহ, সরওয়ার, ওদেরকে একটা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, গ্রুপের অ্যাক্টিভিটি হচ্ছে গ্রুপ অ্যাসাইনমেন্ট গুলো গ্রুপ সহকারে করতে হবে। কিছু অ্যাসাইনমেন্ট হবে সেটা গ্রুপের, হ্যাঁ, গ্রুপ অ্যাসাইনমেন্ট। কিছু কিছু টাস্ক দেয়া হবে আলাদা আলাদা ধরনের। লাইক মনে করেন যে আমি আগামী ক্লাসে বললাম যে 150টা ফাংশন, 150টা ফাংশন আমি লিস্ট করে দিলাম, এবং আমি বলে দিলাম যে এই 20টা হচ্ছে গ্রুপ 1, এই 20টা হচ্ছে গ্রুপ 2, এই 20টা হচ্ছে গ্রুপ 3। এর একটা করে এক্সাম্পল তারা করে নিয়ে আসবে। প্রত্যেকটা বিল্ট ইন ফাংশনের একটা করে এক্সাম্পল করে নিয়ে আসবে। ইউজটা আর কি, এক্সাম্পল তার আউটপুট। আমি যদি প্রত্যেককে বলি যে তুমি 150টা করে একটা করে আউটপুট করে নিয়ে আসো, কেউ করবে না। করবে? কেউ করবে না। বাট যদি আমি 20টা করে বলি, একটা গ্রুপ প্রত্যেকে যদি 6টা 7টা করে ভাগ করে নেয়, প্রত্যেকেই করবে, রাইট? এবং সব শেষে সবগুলো ফাইল এক জায়গায় করে আমরা গ্রুপে আপলোড করে দিব, সবার কাছে সেটা চলে যাবে, রাইট? সো সবার কাজ আমরা ভাগ করে নিব, একটা এক্সাম্পল বললাম, রাইট? সো এই ধরনের টাস্ক গুলো গ্রুপে অ্যাসাইন হবে। ম্যাক্সিমাম টাস্ক অ্যাসাইন হবে কোথায়? ইন্ডিভিজুয়াল। কিছু কিছু টাস্ক অ্যাসাইন হবে গ্রুপে।
রাইট? গ্রুপের নাম ধরে এটাকে আপলোড করবেন আপনারা। 2 হচ্ছে স্টাডিটা, যে আমি যখন গ্রুপের কথা বলছি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্কাইপি অ্যাড্রেস সবার সাথে সবাই আদান প্রদান করে নেবেন। যখনই প্রবলেমে পড়বেন 3 জন আলোচনা করার চেষ্টা করবেন। যখন প্র্যাকটিস করবেন, যখন ক্লাসে আসবেন একসাথে বসে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। বাইরে যাবেন একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আগে ছিলেন 1 জন, এখন হলেন 3 জন। আগে ছিল মাথা 1টা, এখন মাথা 3টা, চোখ 6টা, তাই না? কানও 6টা। বোঝা যাচ্ছে? তো শোনা, বোঝা, রাইট, দেখা। আপনাদের কিন্তু কেউ কেউ আপনাদের বলবো কি মানে 1 জন 2 জন যদি বলতে পারেন যে আমার সঙ্গে বিট্রে করছে, সবগুলো কিন্তু একসাথে বিট্রে করবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমাদের একটু ইনভলভ হতে হবে। যারাই ইনভলভ হবে তারাই এগিয়ে যাবে। ট্রু, রাইট? আরেকটা জিনিস একটু অ্যাডভান্টেজ পাবেন, যে মনে করেন যে আমি কোথাও থেকে শুনেছি যে ওখানে একটা জবের অফার আছে। 1 জন শুনেছেন, রাইট? কিন্তু 3 জন শুনে যাবে। এবং সাথে সাথে এটা এমনও হতে পারে যে যেহেতু ওই গ্রুপের একটা অফার পেয়েছে, আমরা একটা অফার এনে দেখি, বা আমরা পাচ্ছি কিনা একটু খোঁজ নেই, আগ্রহটা বাড়বে, কম্পিটিশন তৈরি হবে। গ্রুপে যখন মার্ক করা হবে, এই গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 সিরিয়াল করা হবে। সো ইনভলভ হতে হবে। আমি গ্রুপের নামটাকে একটু গ্রুপ লিস্ট, গ্রুপ পানিশমেন্ট দেওয়া হবে, গ্রুপ পানিশমেন্ট দেওয়া হবে গ্রুপের। বলেন। গিফট ডেফিনেটলি আমরা দিব। কি গিফট দিব সেটা বলছি না, হ্যাঁ কি গিফট দিব সেটা বলছি না, বাট ডেফিনেটলি আমরা গিফট দিব। কোথায় আছে ডকুমেন্টে? অনন্তর মন খারাপ, মেজাজ খারাপ, জালাল সরোয়ার হুসাইন নাকি ওর নাম? সরোয়ার হাসান, ওকে আনার চেষ্টা করে। ও কিন্তু একদম ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। আমার সাথে যে হচ্ছে হ্যাঁ তখন ভাড়াই হচ্ছে ভার্সিটির ড্রেস, সবারই তো ড্রেস তো ভাড়াই হবে না, ওইটাকে লাইফ টাইমের জন্য আপনাকে দেবে না। একদিন আগে কিন্তু আপনাকে ভিডিও দেবেন। আচ্ছা দিয়ে দিয়েছি। হ্যাঁ ওইটার সাথে নিয়ে আবার আইডি যা কিছু আছে কম্পিউটারে গেলে সবকিছু নিয়ে নেওয়ার কথা। আইডি ছাড়া ভার্সিটি আইডি জমা নিয়ে নেবে। আচ্ছা
আচ্ছা এইবার আমরা একটু লাইনে আসি। আমরা ইউজার ডিফাইন একটা ফাংশনে ছিলাম, আমরা এখন ইউজার ডিফাইন ফাংশনেই থাকবো, বাট এর মধ্যে কিছু কিছু ইনপুট রিলেটেড কাজ করার চেষ্টা করব এখন। লাইক আমি একটা ছোট্ট ফাংশন বানানোর চেষ্টা করছি, যে আমি যে ফাংশনটা লিখছি সেই ফাংশনটার ডেফিনেশনটা এরকম হবে, বা এই ফাংশনটার সিনট্রামটা এরকম হবে যে তুমি ফাংশনে একটা প্যারামিটার পাঠাবা, প্যারামিটারটা একটা স্ট্রিং হবে, স্ট্রিং এর মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে বা যতগুলো ওয়ার্ড আছে আমার ফাংশন সেটা রিটার্ন করবে। ওকে, আমি ফাংশনের মধ্যে পাঠাবো কি, ফাংশনের প্যারামিটার হিসেবে পাঠাবো একটা স্ট্রিং, ওই স্ট্রিং এর মধ্যে যতগুলো লেটার আছে আর যতগুলো ওয়ার্ড আছে সে কাউন্ট করে আমাকে বলে দেবে যে এই স্ট্রিংটার মধ্যে এতগুলো লেটার এতগুলো ওয়ার্ড আছে। বুঝতে পেরেছেন? তো আমি যদি ঠিক এ ধরনেরই একটা ফাংশন কল করি, আমাদের ফার্স্ট ইউজার ডিফাইন ফাংশন কি ছিল, অ্যাড। এবার আমি সেকেন্ড ইউজার ডিফাইন ফাংশনটা লিখতে যাচ্ছি। তো স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, এটা বেসিক্যালি একটা str ওয়ার্ড কাউন্ট নামে একটা বিল্ট ইন ফাংশনই আছে, ঠিক আছে? তো আমি এটাকে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট হিসেবে রেখেছি। তো এই ফাংশনটার ডেফিনেশন আমি যদি দেই, দেখেন str, বা এভাবে যদি আমি লিখি str স্ট্রিং রিলেটেড কত ফাংশন আছে, রাইট? আচ্ছা, str ওয়ার্ড কাউন্ট আছে। সো আমার দরকার কি, ফাংশন স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, ফাংশনের নামটা ভুল হয়েছে, লেটার ওয়ার্ড কাউন্ট, লেটার এবং ওয়ার্ড কাউন্ট করবো। হ্যাঁ, যেহেতু আমরা দুইটাই করছি, লেটার ওয়ার্ড কাউন্ট দিয়ে এভাবে লিখি, লেটার ওয়ার্ড কাউন্ট। এখানে এসে আমাদের কি করতে হবে, যে আমরা করব আগে স্ট্রিংটাকে আমরা ধরে নিব প্যারামিটার দিয়ে, দেন ওই স্ট্রিংটা এখানে প্যারামিটার আকারে আসলো। নাও এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাকে ওয়ার্ডও বের করতে হবে, লেটারও বের করতে হবে। লজিক দিয়ে বের করা যায়, বাট আমাদের হাতে বিল্ট ইন ফাংশন আছে পিএসপি তে। ঠিক আমি যে দুটা আউটপুট চাচ্ছি তার রিলেটেড একদম সলিড বিল্ট ইন ফাংশনই আছে। এমন একটি বিল্ট ইন ফাংশন আছে যেখানে স্ট্রিংটা দিলে কয়টা লেটার আছে সে বের করে দেয়। এমন একটা বিল্ট ইন ফাংশন আছে যার ভেতরে আমার স্ট্রিংটা দিলে কয়টা ওয়ার্ড আছে সেটা বের করে দেয়। আমরা নিজেরা বানাতে পারবো, রাইট? লজিক ইমপ্লিমেন্ট করে করে আমরা এই ফাংশনটা ডেভেলপ করতে পারবো, নিজেরাই পারবো। বাট যেহেতু করা আছে পিএসপি নিজে, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম টাইম সেটা ইউটিলাইজ করতে। কারণ এই ধরনের ফাংশন লিখতে গেলে আমার আধা ঘন্টা সময় লেগে যাবে, কারণ আমাকে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। আর যেহেতু এই ধরনের ফাংশন বিল্ট ইনই আছে, আমি 2 মিনিটেই সেরে ফেলতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? দেখেন, strlen নামে একটা বিল্ট ইন ফাংশন আছে। এই ফাংশন দিয়ে কয়টা লেটার আছে সেটা খুব সহজেই বের করা যায়। তো আমি যদি জাস্ট ফাংশনটা কল করা হয়েছে, এখানে বলছে 38, তার মানে আমার এই স্ট্রিংটার মধ্যে 38 লেটার্স রয়েছে। কাউন্ট করলে 38ই পাওয়া যাবে, হোয়াইট স্পেস সহ, রাইট? হোয়াইট স্পেস সহ 38
ক্যারেক্টারস এখানে রয়েছে। খুব সহজে যদি বোঝায়, আমি যদি ঠিক এতটুকু লিখি, একটু খেয়াল করেন, হোয়াইট স্পেস সহ কয়টা ক্যারেক্টার লেটার আছে? 1 2 3 4 5 6 7, তাই না? প্রথম ওয়ার্ডটাতে 4টা, দ্বিতীয় ওয়ার্ডটাতে 2টা, আর মাঝখানে একটা, 7টা। সো আমার এখানে দেখাবে কি 7। কয়টা লেটার আছে? 7টা। সো আমি এখান থেকে বলতে পারি টোটাল লেটার কয়টা? 7। বোঝা গেল? এখন আমার টোটাল লেটার দেখাবে কয়টা? 7টা। টোটাল লেটার 7। এখন আমি জাস্ট পরেরটা, টোটাল ওয়ার্ড। str লিন দিয়ে তো আর ওয়ার্ড বের করা যাবে না, যাবে? str ওয়ার্ড কাউন্ট, এর ভেতরে আমরা স্ট্রিংটা পুশ করি, রাইট? কতগুলো ওয়ার্ড আছে সেটা সে বলে দেবে। এখন এর আগে আমি একটা br প্লেস করি। ওয়ার্ড আছে কয়টা? বোঝা যাচ্ছে? সো আমি একটা ইউজার ডিফাইন ফাংশন লিখলাম, বাট ওর ভেতরে ইউজ করলাম কি? দুইটা বিল্ট ইন ফাংশন। সো দুইটা বিল্ট ইন ফাংশন মিলে আমার একটা চাওয়া পূরণ করলো। অনেক সময় যেটা দেখা যাবে যে আমি যা চাচ্ছি তার জন্য হয়তো অনেক বেশি বিল্ট ইন ফাংশনের ইউজ সেখানে করতে হচ্ছে, অথবা একটা দুইটা, অথবা কোনো বিল্ট ইন ফাংশনের ইউজই সেখানে প্রয়োজন পড়ছে না। সব লজিক আমাকেই ডিফাইন করতে হচ্ছে। বিষয়টা কি বোঝাতে পেরেছে? সো আগে যেটা লিখেছিলাম অ্যাড, ওখানে কিন্তু কোনো বিল্ট ইন ফাংশনের প্রয়োজন পড়ে নাই, এখানে আমার বিল্ট ইন ফাংশনের প্রয়োজন পড়েছে। এই কারণে আমাদের বিল্ট ইন ফাংশন সম্পর্কেও ভালো ধারণা তৈরি করতে হবে। দেন আমরা কিন্তু লজিক ইমপ্লিমেন্ট করতে পারবো, প্রবলেমের সলিউশন দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো আমি যদি লাইক একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদের করতে বলবো, ছোট্ট একটা এক্সাম্পল আমি করতে বলবো। এক্সাম্পলটা হচ্ছে অ্যারেতে কিছু ভ্যালু রাখবেন, আর আমি আমার ফাংশন থেকে একটা স্ট্রিং পাস করব। ওই স্ট্রিংটা যদি অ্যারের মধ্যে থাকে তাহলে ফাংশন রিটার্ন করবে ফাউন্ড, আর যদি না থাকে ফাংশন রিটার্ন করবে নট ফাউন্ড। বুঝতে পেরেছি? আমার টার্গেটটা কি? আমি চাচ্ছি যে আমি একটা ফাংশন লিখব যে ফাংশন অ্যারে সার্চ করে দেবে। আমি যদি তার কাছে একটা অ্যারে পুশ করি ফাংশনের কাছে, এবং আমি যদি একটা স্ট্রিং পুশ করি ফাংশনের কাছে, তাহলে ওই ফাংশনটা আমাকে বলে দেবে যে এই স্ট্রিংটা এই অ্যারেতে আছে কি নেই, মানে এই স্ট্রিংটা এই অ্যারের মধ্যে আছে কি নেই। যদি থাকে ফাউন্ড বলবে, না থাকলে নট ফাউন্ড বলবে। আমি ফাংশনের কাছে দুইটা জিনিস পাঠাচ্ছি, অ্যারে পাঠাচ্ছি, স্ট্রিংও পাঠাচ্ছি। স্ট্রিংটা কোথায় থাকে? অ্যারের ইন্ডেক্সে। যদি অ্যারের ইন্ডেক্সের সঙ্গে কোনোভাবে ম্যাচ করে, অ্যারেতে 10টা ভ্যালু আছে, আমি পাঠিয়েছি একটা স্ট্রিং, সে ম্যাচ করবে কি 10 জনের সাথে, যার সঙ্গে ম্যাচ করবে। যদি ম্যাচ হয়ে যায় তখন আমাকে বলবে কি ফাউন্ড, ম্যাচ না হলে বলবে কি নট ফাউন্ড। অ্যারেতে স্ট্রিং আছে কি নেই এটা সার্চ করার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে, বাট সে ফাংশনটার নাম আমি বলবো না, আপনারা খুঁজে বের করবেন এবং লিখবেন। এই তো আপনারা যেটা ইউজ করবেন। ঠিক আছে? সো খুঁজে বের করেন। ওই তো অ্যারে সার্চ করার জন্য, হ্যাঁ আপনি অ্যারে সার্চ করবেন, অ্যারে সার্চ করার জন্য একটা ইউজার ডিফাইন ফাংশন লিখবেন। শুরু কর। আচ্ছা, আপনারা কি ইনপুট দিয়ে করেছেন নাকি ইনপুট ছাড়া করেছেন? কে? হ্যালো, হ্যাঁ কে?
আচ্ছা দেখেন আমি এখন বেসিক্যালি যেটা করতে বলেছিলাম হয়েছে অনন্ত অনন্ত না তাসনিম ইনপুট ছাড়া হয় নাই কিন্তু ডিফিকাল্ট জটিলটাই করেছেন শিপলু হয় নাই আচ্ছা একটু একটু সবাই একটু খেয়াল করি আমি একটা ছোট্ট কাজ করতে দিয়েছিলাম একটা ছোট্ট একটা কাজ করতে দিয়েছিলাম কাজটা হচ্ছে এরকম যে আমি যদি একটি স্ট্রিং ইনপুট আকারে ফাংশনকে পাঠাই সে অ্যারের মধ্যে খোঁজাখুঁজি করবে খোঁজাখুঁজি করে যদি পাই তাহলে বলবে ফাউন্ড আর আদারওয়াইজ বলবে নট ফাউন্ড এখন আমি অ্যারেটা নিজেও বানিয়ে দিতে পারি এবং অ্যারে বানানোও থাকতে পারে রাইট যেমন একটা অ্যারে বানানো আছে ওই বানানো অ্যারের মধ্যে আমি খুঁজতে বলছি অনেক সহজ একটা কাজ তো এর জন্য আমি আরেকটা ফাংশন একটু লিখে দেখাই বা আরেকটা ফাংশন একটু কল করি এবং সেটা লিখে দেখাই আমি বলছি আপনার প্রবলেম তো সলভ হয়েছিল না অ্যারে স্ট্রিং সার্চ মনে করেন পিএসপি দিলাম রাইট তো এই ফাংশনটার ডেফিনেশন আমরা লিখি array string search সে আমাকে একটা স্ট্রিং পাঠিয়েছে রাইট স্ট্রিংটা হচ্ছে আমি আমার স্ট্রিং এর মধ্যে এখানে রেখেছি স্ট্রিং array string search এর মধ্যে আমি স্ট্রিংটা পাস করেছি এবার একটা অ্যারে বানাবো ডাটা অ্যারে এবং অ্যারের ভেতরে বেশ কিছু স্ট্রিং আমি রেখে দিব আমি 10টি স্ট্রিং রাখবো এখানে কি কি রাখছি একটু আমি দেখি এই যে লাইক js css php java c#, python html jQuery আর ajax এটা সবই কি আমার টেকনোলজির নাম তাই না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম এখন ল্যাঙ্গুয়েজ বলবো না টেকনোলজির নাম এখন একটা ছোট্ট বিল্ট ইন ফাংশন ইউজ করব in_array যেটা দিয়ে পাওয়া যায় বাট কিভাবে ইউজ করছে একটু খেয়াল করেন একটু ভিন্ন ভাবে ইউজ করব যাতে আপনারা এভাবেও যে কাজ করা যায় সেটা বোঝা যায় ইফ আমরা স্টেটমেন্ট শিখেছি না স্টেটমেন্ট ট্রু হয় কখন স্টেটমেন্ট ট্রু হবে কন্ডিশন যখন ট্রু এরকম তো আমরা কখনো লিখি নাই আমরা কি এরকম লিখেছি বা শিখিও নাই যে কন্ডিশনাল এরিয়াতে কোনো ফাংশনকে কল করা হবে কন্ডিশনাল এরিয়াতে ফাংশনকে কল করা যায় কারণ ফাংশন ট্রু ফলস রিটার্ন করতে পারে আমার ইন অ্যারে ফাংশন ট্রু অথবা ফলস রিটার্ন করবে ইজ সেট ফাংশন ট্রু ফলস রিটার্ন করে তার মানে এই ফাংশনগুলো স্টেটমেন্টের কন্ডিশনের মধ্যে দেয়া যায় ইফে দিতে পারি ইফ এলস ইফ এর মধ্যে দিতে পারি রাইট যেখানে যেখানে কন্ডিশন আছে সেখানে সেখানে আমি ফাংশন কল করতে পারি এখন ইন অ্যারে ফাংশনটা প্যারামিটার গুলো কিভাবে যায় একটু খেয়াল করেন আমি যখন ইন অ্যারে লিখছি ইজ অ্যারে কেন আমি ইন অ্যারে লিখছি নিডল আর অ্যারে হ্যাশট্যাগ বলা হচ্ছে সো নিডলটা হচ্ছে আমাদের স্ট্রিং তাই না আর হ্যাশট্যাগটা হচ্ছে আমার
ডেটা ডেটা হচ্ছে আমার অ্যারে, স্ট্রিং হচ্ছে আমার ভেরিয়েবল বা স্ট্রিং, যা এই অ্যারের ভেতর থেকে আমি খোঁজ করব। যদি পাই আমি বলবো কি ফাউন্ড, এলস ইকো দিয়ে বলবো নট ফাউন্ড। লেটস চেক যে আমি যখন পিএসপি পাঠিয়েছি ডেফিনেটলি আমার আসার কথা কি ফাউন্ড। কি আসে ফাউন্ড। বাট আমি যদি এমন কিছু একটা পাঠাই জেএসপি, আমার অ্যারেতে জেএসপি নেই, আমার লেখা আসে কি নট ফাউন্ড। সো আমি একটা অ্যারে থেকে এটাকে পেলাম। এখন কথা হচ্ছে যে আমি যদি ইউজার ইনপুট থেকে দিয়ে এই কাজটা করতে চাই, তাই না, আমার প্রয়োজন যে আমি ইউজার ইনপুট থেকে এটা নিয়ে করব, তো তখন অ্যাকচুয়ালি কি হবে, ইউজারের ইনপুটটা জাস্ট এখানে দিয়ে দিলেই হবে, দেন ফাংশনকে ধরিয়ে দিতে হবে। সো আমি যদি নতুন একটা এক্সাম্পল করি, অ্যারে সার্চ নামে একটা এক্সাম্পল করতে যাচ্ছি। HTML head title array source body form table tr td। action method post border 1 align center search text input type text name কি হবে search text input type submit name button value search। এখানে হবে প্রোগ্রামিং। আচ্ছা, আমি নতুন করে করছিলাম, তাই না? এখন যদি এটার আউটপুট আমরা দেখি, অ্যারে সার্চ টেক্সট দিয়েছি, বাটন দিয়েছি, রেজাল্ট আমি পাবো।
এখন লিখবো এখানে ফাউন্ড নট ফাউন্ড বলবে। তো এর জন্য যেটা করা হবে, মনে করেন যে প্রথমে আমি স্টেটমেন্ট দিয়ে চেক করব, যেটা রুলস এ ধরনের কাজে, যে আমি যখন ফার্স্ট টাইম আসবো তখন যদি আমি অ্যারের ইন্ডেক্সে ডাটা খুঁজি তখন তো পাবো না, কারণ বাটনই তো প্রেস হয় নাই। এর জন্য স্টেটমেন্টের মধ্যে আমাকে কি করতে হয়, ইসেট দিতে হয়। ইসেটের মধ্যে আমি $_post চেক করব যে বাটন ইনপুটের টাইপ সাবমিট, যার নেম বাটন, তার ভ্যালু কি ছিল, সার্চ, মানে বাটন প্রেস করলেই ভ্যালু আসবে, আদারওয়াইজ আসবে না, রাইট? তো যখন আমি বাটন পেলাম তখন ইনফ্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে যে যদি বাটন প্রেস হয় সেক্ষেত্রে ঠিক আছে, তখন আমি যেটা নিব সেটা হচ্ছে সার্চ টেক্সট নামে ভ্যালুটা পোস্ট থেকে রিড করে নেব। পোস্টের ইনপুট বক্সের নাম কি, এটার নাম কি, সার্চ টেক্সট না? সার্চ টেক্সটটা আমি এখান থেকে নিলাম। গুড। এখান থেকে নেওয়ার পর আমি এটাকে একটা ফাংশনের কাছে পাস করব, তাই না? আমি এখানে কিছুক্ষণ আগে একটা ফাংশন লিখলাম না, যে অ্যারে স্ট্রিং সার্চ। আমি মনে করেন যে ডে 15 এর মধ্যে নিউ থেকে আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি, ফাংশন ডেফিনেশনস, ফাংশন ডেফিনেশনস নামে একটা ফাইলে ডেফিনেশনটা রাখলাম, রাইট? এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফাংশনের নাম কি ছিল, যেহেতু এটা একটা ভিন্ন ফাইলে আছে, এই ফাইলটাকে অন্য যে কোনো ফাইলের সঙ্গে কি লিংক করা যাবে না, রিইউজেবল করার চেষ্টা করছি, তাই না? অন্য যে কোনো ফাইলের সাথে কিন্তু এটাকে লিংক করা যাবে। এখন ফাংশন ডেফিনেশন থেকে আমি যদি এই ফাংশন এখান থেকে এই পার্টিকুলার ফাংশনটাকে কল করে দেই, নাম কি, সার্চ টেক্সট, পাস করলাম ফাংশনকে। এই ফাইলটাকে যদি রান করাই, একটু খেয়াল করেন, এখন কোনো এরর নেই। ফার্স্ট টাইম যখন আসছি পিএসপি লিখে সার্চ দিয়েছি, কি বলছে, কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যারে স্ট্রিং সার্চ। আসলেই এই ফাংশনটার ডেফিনেশন এখান থেকে পাওয়ার কথা না, যদিও আমি ডেফিনেশন দিয়েছি। ফাইলের নাম কি, ফাইলের নাম ডিফারেন্ট না, ফাইলের নাম হচ্ছে ফাংশন ডেফিনেশন, আর আমি কল করেছি কোথা থেকে, অ্যারে সার্চ থেকে। সো ওই ফাইলের সাথে এই ফাইলে কোনো রিলেশন আছে? মনে করেন আমার সিএসএস একটা কল করছি স্টাইল ফাইল থেকে, বাট স্টাইল ফাইলটা আমি লিংক করি নাই, পাবো? স্টাইল ফাইলটা লিংক করলেই না সিএসএস গুলো কলিং পাওয়া যায়। সো পিএসপি তেও পিএসপি যে ফাংশন ডেফিনেশন বা ক্লাস ফাইল গুলো ভিউ ফাইল বা পিএসপি ফাইলের সঙ্গে লিংক করতে হয়। এর 4টা প্রসেস আছে, এর মধ্যে আমি একটা প্রসেস নিয়ে কথা বলছি যেটা নরমালি আমরা ইউজ করে থাকি, require, রাইট? সো require দিয়ে আমি ফাইলের পাথটা দেখিয়ে দিব, ফাংশন ডেফিনেশন ডট পিএসপি। require এর আরেকটা কিওয়ার্ড আছে, require once, কানেক্ট হবে ছেড়ে দেবে, রাইট? require করবে কানেকশন, সার্ভার যতক্ষণ রানিং আছে কানেকশনটা এস্টাবলিশ থাকবে। তার মানে যে ফাইলে আমি রেগুলার কানেক্ট করতে চাচ্ছি সেখানে আমি require করব, আর যে ফাইলগুলোর সঙ্গে রেগুলার কানেকশনের দরকার নেই সেটাকে আমি require once রাখবো, এতে সার্ভারের অ্যাক্টিভিটি কম বেশি হবে বেটার পারফরম্যান্সের জন্য, রাইট? যে কানেক্ট করা ছেড়ে দেওয়া কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, তাই কিনা? সো যেখানে রেগুলার কানেকশনের দরকার আছে require ইউজ করব, আর যেখানে রেগুলার কানেকশনের দরকার নেই সেখানে require once, লাইক once মানে একবার দুইবারও আমি ফাংশন কল করছি তখনই আমি লিংক করে নিলাম।
এটা হচ্ছে রিকোয়ার হবে শুধুমাত্র কার সাথে, কোনো একটা পিএসপি ফাইল যেখানে শুধু পিএসপিরই কোড আছে, সেখানে হতে পারে শুধু ফাংশনের ডেফিনেশন আছে, অথবা একটা ক্লাসের ভিতরে ফাংশন আছে, তখন ইউজ করব কি রিকোয়ার। কোন ফাইলের মধ্যে পিএসপি আছে, এইচটিএমএল আছে, রাইট সিএসএস আছে, সবকিছু মিলিয়ে একটা ভিউ ফাইল মতো। মনে করেন আমি আমার ইন্ডেক্স ফাইলটাকে 3 ভাগে ভাগ করেছি, হেডার, কন্টেন্ট, ফুটার, রাইট? বাট আমি চাচ্ছি যে আমার মূল ফাইলটা হবে কি ইন্ডেক্স। সো আমি index.php নামে ফাইল ক্রিয়েট করে উপরে হেডারটা কল করব, ইনক্লুড হেডার, ইনক্লুড কন্টেন্ট, ইনক্লুড ফুটার, রাইট? কারণ হেডার তৈরি করতে ওখানে পিএসপিও থাকতে পারে, HTML CSS ও থাকতে পারে, কন্টেন্টের জন্য PHP HTML CSS থাকতে পারে, আবার ফুটারের জন্যও তাই। তো ইন দ্যাট কেস আমরা ইউজ করব কি ইনক্লুড। তার মানে কোনো পিএসপি ফাইলের মধ্যে HTML CSS PHP থাকলেই সেটা ইনক্লুড ইউজ করতে হবে, আর যদি পিওর পিএসপি সিনট্যাক্স হয় তখন আমরা রিকোয়ার ইউজ করব। ক্লিয়ার? ওকে, সো এখন ফাইলের সঙ্গে লিংক হয়েছে, আমি ফাংশনের ডেফিনেশনে যাই এবং পাই কিনা দেখি। CSS বলছে কি কাজ করছে, রাইট? ওকে, তো ভেরি সিম্পল যে আমরা যখন ফাংশন লিখছি যদি ভিন্ন একটা ফাইলে লিখে রাখি এবং অনেকগুলো ফাংশন ওখানে থাকে, ওই ফাইলটা আমরা আমাদের বিভিন্ন ফাইলের সঙ্গে কানেক্ট করে কিন্তু সেটাকে ইউজ করাতে পারি। এখন যেহেতু এটা একটা ফাইলে আছে, আমার যতগুলো জায়গা থেকে দরকার কি আমি কল করাতে পারবো না। যদি সেই রকমের কোনো ফাংশন হয়, যদি রেগুলার ইউজের কোনো ফাংশন হয়, এটা তো একটা টাইপ অফ ফাংশন, রাইট? জাস্ট আমরা প্র্যাকটিস করছি ফাংশন লেখা, নাথিং এলস। বাট কিভাবে ফাংশন লিখতে হয়, ফাংশন কিভাবে কল করতে হয় জি বলেন। করতে পারেন, বাট পারফরম্যান্স একটা ইস্যু, স্ট্যান্ডার্ড একটা ইস্যু, বুঝতে পেরেছেন? রিকোয়ার ওয়ান্স এসেছে PHP 5 এ, ইনক্লুড ওয়ান্স হচ্ছে PHP 4 এর সিনট্যাক্স, রাইট? 5 এ যখন এসেছে, 5 এ যারা মানে কাজ করতে বলা হয়, যে প্রফিসিয়েন্সি যেখানে ইস্যু, যে কাজ ফাস্টার হতে হবে, শুধু কাজ হলে হবে না, এটাকে ফাস্টার করতে হবে, তখন টু দ্য পয়েন্টে আপনাকে কাজ করতে হবে, রাইট? ফর দিয়ে লুপ করা যায়, হোয়াইল দিয়েও লুপ করা যায়, বাট কোথাও ফর ইউজ করলে বেটার হবে, কোথাও হোয়াইল ইউজ করলে বেটার হবে, আপনাকে চুজ করতে হবে। ঠিক তেমন রিকোয়ার এবং ইনক্লুডের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এবার তো আমরা বুঝলাম তো? ওকে, সো আমরা আরেকটা ফাংশন লিখি এখন। এখানে ইনপুট দিব, ফর এক্সাম্পল যে লাইক আমি ইনপুট দিয়েছি 8, ফাংশন আমাকে রিটার্ন করবে 8টা লেটার। আবার যদি 8 দেই তাহলে ডিফারেন্ট 8টা লেটার আসবে, আবার যদি 8 দেই আবার ডিফারেন্ট লেটার আসবে। আমি যদি 2 দেই তাহলে 2টা লেটার আসবে। র্যান্ডম ফাংশন যেভাবে নাম্বার রিটার্ন করছে, আমার ফাংশনটা স্ট্রিং রিটার্ন করবে। আমি যে লেন্থ দিব সেই লেন্থের স্ট্রিং রিটার্ন করবে। একটু করেন, এখানে মোটামুটি লুপ, অ্যারে, যে কোনো স্ট্রিং, হ্যাঁ, এখানে লুপ, অ্যারে, বিল্ট ইন ফাংশন, অপারেটরস সবকিছু মিক্স করে লিখতে হবে আর কি। হ্যাঁ, একটু মিড লেভেল ফাংশন, এটা আমরা একটু প্ল্যান করি, লিখার চেষ্টা করি। লেটস ট্রাই। করার চেষ্টা করছি যে আমি লেন্থ দিব এরকমই একটা কিছু, অ্যারে সার্চ এর জায়গায় আমি ফাইলটাকে সেভ অ্যাজ করে নিচ্ছি, ফাইলটাকে নাম দিচ্ছি generate password.php, রাইট? অ্যারে সার্চ না বলে আমি বলি generate password, সার্চ টেক্সটটা না দিয়ে আমি বলি length, এর নামটাও কি হবে length, এটাকে বলি generate password, রেজাল্টটাকে আমি বলি পাসওয়ার্ড। এটা কি হয়ে গেছে লেন্থ। সো ভেরিয়েবলটাও কি হবে লেন্থ। ফাংশনটার নাম চেঞ্জ করি, জেনারেট পাসওয়ার্ড,
এটা হবে বেসিক্যালি আমার লেন্থ জাস্ট ভিউ ফাইলটাকে আমি চেঞ্জ করে নিলাম আমার মতো করে নাথিং এলস আমি জেনারেট পাসওয়ার্ড নামে যে ফাইলটা আছে সেটাকে এখন রান করাই দেখবেন এক্স্যাক্টলি ওইরকমই একটা কিছু আসছে লেন জেনারেট পাসওয়ার্ড রাইট এখন আমি যে ফাংশনটা কল করছি জেনারেট পাসওয়ার্ড তার ভেতরে আমি লেন্থ পাঠাচ্ছি এই ফাংশনটার ডেফিনেশন আমি ফাংশন ডেফিনেশন নামে যে ফাইল আছে বসো ফাংশন জেনারেট পাসওয়ার্ড আমি বলেছিলাম যে র্যান্ডম স্ট্রিং জেনারেট করবে র্যান্ডম স্ট্রিং জেনারেট করবে স্ট্রিংটা কি কি ধরনের লেটার আসবে স্ট্রিং এর মধ্যে সেটাও আমরা ডিফাইন করে দিতে পারি সেটাও আমরা নিজেরাই ডিফাইন করে দিতে পারি যদি এই ধরনের কোনো কিছু আমরা করতে চাই যেহেতু আমি কি ধরনের স্ট্রিং আসবে সেটাও ডিফাইন করতে চাচ্ছি আমি একটা অ্যারে বানিয়ে নেই আমি 15টা ক্যারেক্টারের মানে 15টা লেটার্স এর মধ্যে রাখতে চাচ্ছি ইচ্ছে মতো হ্যাঁ না এটা তো আসলে ডিপেন্ড করবে লেন্থটার উপর আমার কতটা ইচ্ছে মতো লেটার্স দিচ্ছি আমি এই দুইবার পেয়েছে ইউ এম ampersand j t 3 9 4 কয়টা লেটার্স আছে পনেরোটা লেটার্স আছে আমি বলছি একটা ভেরিয়েবল নিচ্ছি যার ভ্যালু নাল আমি ইনিশিয়ালাইজ করে নিয়েছি নাল ভ্যালু রাইট এবার লেন্থের সমান আমাকে লেটার রিটার্ন করতে হবে লেন্থের সমান লেটার রিটার্ন করলে সেটা আলটিমেটলি একসময় ক্যারেক্টার মানে স্ট্রিং হয়ে যাবে রাইট তো আমি একটা লুপ চালাই লেন্থের সমানে $i equal 1 $i less equal $length right $i plus plus so আমি যদি এখানে মনে করেন ইকো দেই $i কি হবে তাহলে আমি যদি লেন দেই 10 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে না লেন 2 দিলে 1 2 প্রিন্ট হবে লেটস চেক হ্যাঁ আমি আসছি সেখানে আসছি আস্তে আস্তে আসছি এক থেকে 5 প্রিন্ট হয়েছে সো আমরা এতটুকু আসলাম যে লুপ ঘোরাচ্ছি বাট আমার টার্গেট কি আমি এই অ্যারের ভেতর থেকে আমি যখন 5 দিব তখন 5টা ক্যারেক্টার বা লেটার আমি পিক করব অ্যারের মধ্যে থেকে এবং এটা র্যান্ডমলি সিরিয়াল ধরে না আমি 5 দিলে প্রথম 5টা তাহলে তো আর হলো না 10 দিলে প্রথম 10 হলে রেগুলার 5 দিলে সেম স্ট্রিং এ যাবে 10 দিলে সেম স্ট্রিং এ যাবে বাট আমি চাচ্ছি যে অলওয়েজ কি ডিফারেন্ট হবে র্যান্ডম হবে তো এর জন্য আমি যদি এত জাস্ট এতটুকু করি যে ডলার পাসওয়ার্ড ডট ইকুয়াল ডলার আলফা এর মধ্যে যে আই ইন্ডেক্সটা রয়েছে যেটা এক এক করে বাড়বে এখন কি রিটার্ন হবে একটু বলেন তো ইকো পাসওয়ার্ড এটা দিলে কি হবে আমি যদি 2 দেই তাহলে আসবে a6 তাই না
A6 আসবে নাকি C at the rate of আসবে? নো, আমার I এর ভ্যালু কি হবে 1, I এর ভ্যালু 2, সো আলফা 1 মানে কি 6, আলফা 2 মানে কি at, সো অলওয়েজ আমি 2 দিলে কি হবে ওই A মানে 6 আর at ই আসবে, র্যান্ডম হবে না, রাইট? লেটস চেক যে আমি যখন এখানে 2 দিচ্ছি তখন কি আসছে 6 at ই আসছে। আমি যদি এখানে 5 দেই তখন কি আসবে 6 at KPQ, কারণ 6 at KPQ সিরিয়ালি আছে I এর ভ্যালুর সাথে। এখানে কিন্তু কোনো নতুনত্বর কোনো কিছু নেই, র্যান্ডম হচ্ছে না, কিন্তু ভিন্ন ভিন্ন লেন্থের ভ্যালু রিটার্ন করছে ঠিক আছে, বাট এটা র্যান্ডম না, কারণ আমি 5 দিলে অলওয়েজ ওইটাই আসবে, 2 দিলে অলওয়েজ ওইটাই আসবে, 3 দিলে অলওয়েজ ওইটাই আসবে, রাইট? আমার টার্গেট কি ছিল র্যান্ডম। এর জন্য আমি এখানে একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। ট্রিক্সটা হচ্ছে r ইকুয়াল rand, একটা বিল্ট ইন ফাংশন কিছুক্ষণ আগে আমরা শিখেছি, রাইট? আমি যদি বলি যে আমার অ্যারেতে ইন্ডেক্স আছে কয়টা 15টা, কত থেকে শুরু হয়েছে 0 থেকে কত পর্যন্ত 14 পর্যন্ত, সো আমি এই ভ্যালুটা র্যান্ডমলি পিক করব 0,14 এবং এই rটাকে আমি এখন প্যারামিটার আকারে পাস করব আলফা। সো এবার একটু খেয়াল করেন, আমি যদি 2 দেই, এই লুপ যখন ফার্স্ট টাইম ঘুরছে প্রথমবার r এর ভ্যালু কি 1 আসবে 2 আসবে নাকি অন্য কোনো কিছু আসবে? র্যান্ডম, 0 to 14 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আসবে, রাইট? এটা 14ও আসতে পারে, 13ও আসতে পারে, 0ও আসতে পারে, যে কোনো একটা ভ্যালু আসবে। এবং r এর ভ্যালু যদি লাইক আসে 13, আলফা 13 মানে কি 4, বিষয়টা বোঝা যাচ্ছে? লেটস চেক এবার আমার ভ্যালুটা ফিক্সড আসে না র্যান্ডম আসে। আমি যদি 2 দেই, জেনারেট পাসওয়ার্ড 2, আমি 2 দিচ্ছি না, আমি এখানে r কে রিপ্লেস করেছি, ফাইলটা সেভ করি নাই, ফাইলটা সেভ করে 2 দেই, প্রেস করি, 6 at the rate of আসছে নাকি mu আসছে, mu আসছে, আবার 2 দেই, এবার কি আসবে ডিফারেন্ট কিছু sq আসছে। বিষয়টা বোঝা যাচ্ছে যে কিভাবে র্যান্ডমাইজ হচ্ছে, কারণ আমি ইন্ডেক্স গুলোই পিক করছি র্যান্ডমলি, ক্লিয়ার? সো জাস্ট আমি এই ফাংশনটার মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যা তৈরি করতে চাচ্ছেন, যে সলিউশনটা চাচ্ছেন, ওই সলিউশনটা আপনার বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে যে সিনট্যাক্স গুলো আমাদের হাতে আছে সেগুলোর মধ্যে থেকেই, রাইট? এই ফাংশনটাতে আমি অ্যারে ইউজ করেছি, লুপ ইউজ করেছি, রাইট? ভেরিয়েবল ইউজ করা আছে, অপারেটর ইউজ করা আছে, তাই কিনা? শুধুমাত্র স্টেটমেন্টের ইউজ নেই, বাকি সকল সিনট্যাক্সের ইউজ কিন্তু হয়েছে। তো যখন আপনি প্রপার একটা ফাংশন ডেভেলপ করতে যাবেন, ইউজার ডিফাইন কোনো একটা ফাংশন, এই সিনট্যাক্স গুলো নিয়েই কিন্তু আপনাকে সেটা ডেভেলপ করতে হবে। টার্গেটটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে সলিউশনটা বানাতে হবে, রাইট? সো একটু ভালো মতো প্র্যাকটিস করেন ফাংশনের উপরে। আগামীকালকের ক্লাসটা 1 ঘন্টা পরে শুরু হবে, 3টা থেকে 6টা ক্লাস হবে, 3টা থেকে 6টা পর্যন্ত, ক্লিয়ার? আগামীকালকের জন্যই শুধু, কারণ আগামীকালকে একটা পরীক্ষা আছে আমাদের, সকাল থেকে শুরু হবে, 2টা 2:30 পর্যন্ত চলবে। আগেও শেষ হয়ে যেতে পারে, বাট আমরা রিস্ক নিচ্ছি না, আপনারা যেন এসে বসে না থাকেন, এর জন্য আমরা স্টার্ট করব 3টা থেকে। ওকে, যারা আসে নাই যোগাযোগ আছে একটু জানিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ।